আসসালামু আলাইকুম সবাইকে। মুদ্রাস্ফীতির আমাদের ক্লাস নাম্বার 2 তে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম ক্লাসে কিন্তু মুদ্রাস্ফীতি কি সেটা পড়ে ফেলছিলাম। আজকে একটু অন্য টপিকস নিয়ে আলোচনা করব, মুদ্রাস্ফীতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো প্রথম ক্লাসে যেটা পড়েছে ওইটার সময় ছোট্ট একটু রিভিউ দিই সবাইকে। আমরা প্রথম ক্লাসে যেটা পড়ছিলাম ওইটা ছিল অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। কি হয়? অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস, ক্রয় ক্ষমতা হ্রাস কেন হয়? অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস দাম স্তর বৃদ্ধি পেলে, দাম স্তর বৃদ্ধি পেলে। ঠিক আছে, আমরা ওকে। আর এটাকে আমরা কি বলবো? মুদ্রাস্ফীতি বলবো। দাম স্তর বৃদ্ধি পেলে যেটা হয় এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো। কেন? কারণ অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, অর্থ দুর্বল হয়ে যায়। আর কেন দুর্বল হয়? কারণ দ্রব্যের যখন দাম বেড়ে যায়। এখন হচ্ছে এই মুদ্রাস্ফীতির প্রকারভেদ বা কত প্রকার ও কি কি সেটা নিয়ে পড়বো আমরা। তো মুদ্রাস্ফীতির ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটা আসে আমাদের চাহিদাজনিত মুদ্রাস্ফীতি এবং হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ মুদ্রাস্ফীতির প্রকারভেদের ভিতরে মুদ্রাস্ফীতির প্রকারভেদ যখন করতে যাব ওখানে একটা প্রকারভেদ আছে কারণ ভিত্তিক। কারণ ভিত্তিকের মধ্যে আমরা এই মূলত দুইটা জিনিস পেয়ে থাকি। আমি এটা ইলিস্ট করে দিলাম। একটা হচ্ছে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি, চাহিদাজনিত মুদ্রাস্ফীতি অথবা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বৃদ্ধি। আরেকটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই দুইটা জিনিস থেকে আমাদের সবচেয়ে বেশি সিকিউ চলে আসে। তো এই জিনিসটা আমরা যদি একটু বুঝতে পারি খুব ইজিলি আমরা কি করতে পারবো? ক্যাচ করতে পারবো এবং একটা সৃজনশীল ইজিলি আনসার করতে পারবো সিকিউতে গ এবং ঘ পার্টে। কারণ এখানে একটা আমাদের এই পুরো চ্যাপ্টারের প্রথম চিত্রগুলো হচ্ছে চাহিদাজনিত এবং ব্যয় বৃদ্ধি জনিত। তো এই দুইটা চ্যাপ্টার যখন পড়তে যাব আমাকে কিছু ডিপ নলেজ অবশ্যই জানতে হবে। চাহিদাজনিত মুদ্রাস্ফীতি কি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি। আমরা অলরেডি চাহিদাজনিত মুদ্রাস্ফীতি যে একটা চার্ট পড়ছিলাম ফার্স্ট ক্লাসে, ওখানে কিন্তু চাহিদাজনিত মুদ্রাস্ফীতি ছিল। চাহিদা বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যের কি হয়? দাম স্তর বৃদ্ধি পায় এবং দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। আমাদের সবাই অবশ্যই প্রথম ভিডিওটা দেখলে এটাতে খুব ইজিলি আমরা রিলেট করতে পারবো। তো আমাদের এখন যে টপিকটা ছিল সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কারণ ভিত্তিকের ভিতরে পড়ে, কারণ কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতিকে প্রধানত দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত, আর একটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত। তো আমি আজকে প্রথম টপিকটা আলোচনা করব চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ে। ঠিক আছে, চাহিদা বৃদ্ধিজনিত। এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যখন আমি করতে যাব আমাকে অবশ্যই কিছু টপিক সম্পর্কে একদম বেসিক একটা নলেজ রাখতে হবে। এতটুকু রাখলেই হবে। প্রথমত হচ্ছে আমাদেরকে জানতে হবে যে সামগ্রিক চাহিদা এবং যোগান সম্পর্কে। সামগ্রিক, প্রথমে আমি দিই যোগান, সামগ্রিক যোগান, তারপর হচ্ছে সামগ্রিক চাহিদা, তারপর আমাদেরকে জানতে হবে যে ভারসাম্য, অর্থাৎ চাহিদা ও যোগান ভারসাম্য, যেটা অর্থনীতি প্রথম পত্রতে আমাদের আসছিল চ্যাপ্টার নাম্বার 2 তে, এটা অনেকেই পড়ছি। এরপর হচ্ছে আমরা পড়বো পূর্ণ নিয়োগ সম্পর্কে, এটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এবং আরেকটা হচ্ছে অপূর্ণ নিয়োগ। এই টপিকগুলো সম্পর্কে যদি আমরা খুব ইজিলি মনে রাখতে পারি আমাদের জন্য কি হবে? এটা ইজি হবে। আর সামগ্রিক যোগানকে আমরা বলবো এগ্রিগেট সাপ্লাই, আর সামগ্রিক যোগানকে বলবো এগ্রিগেট ডিমান্ড। তো আমি আগে এই 5টা টপিক সম্পর্কে একটু আলোচনা করে তারপর আমরা কোথায় যাবো? আমাদের মেইন পড়াতে চলে আসবো, কারণ এটা থেকে মূলত আমরা ওইটা ক্রিয়েট করতে পারি। তাহলে সামগ্রিক যোগান বলতে কি বোঝানো হচ্ছে? ধরে নেই এটা আমাদের সম্পূর্ণটা একটা বাংলাদেশ। বাংলাদেশের টোটাল কর্মক্ষম মানুষের সংখ্যা হচ্ছে 4 জন। কয়জন ধরতেছি? 4 জন। দেখেন আমি কর্মক্ষম মানুষের সংখ্যা আঁকে ফেলতেছি আমি এখানে। 4 জন মানুষ, 1 2 3 4। কয়জন মানুষ? 4 জন মানুষ। সবাই কর্মক্ষম, কেউ বেকার থাকতে পারবে না। অর্থাৎ কর্মক্ষম যত মানুষ আছে, একটু লিখে ফেলি আমি, কর্মক্ষম মানুষ থাকতে হবে এখানে সবগুলা, কেউ বেকার থাকতে পারবে না। সবাই মিলে যে প্রোডাক্টটা উৎপাদন করে তাকে আমরা কি বলবো? সামগ্রিক যোগান বলে থাকি। তাহলে আরেকবার বলতেছি, যতজন মানুষ কাজ করতে পারে। এখানে একটা জিনিস বুঝে নিতে হবে, একটা কিন্তু এজ লিমিটেশন আমাদের থাকে। কিছু এই যে শ্রমিক, যেমন অনেকে বলতে পারে যে ভাইয়া একদম ছোট বাচ্চা, না, ওরা কখনো কর্মক্ষমের ভিতরে পড়বে না। আবার যারা বয়োজ্যেষ্ঠ তারাও কর্মক্ষমের ভিতরে পড়বে না। বেকারত্ব বলতে বোঝানো হচ্ছে একটা নির্দিষ্ট এইজ, সার্টেন এইজ পর্যন্ত যারা কর্মক্ষম থাকে তারা যদি কাজ না করে তাদেরকে বেকারত্ব বলে। কিন্তু সামগ্রিক যোগানের ভিতরে বলতে হবে না, কোনো মানুষ বেকার থাকতে পারবে না, সবাই অবশ্যই কি করতে হবে?
কাজ করতে হবে, এবং সবাই কাজ করার ফলে যে জিনিসটা উৎপন্ন করবে তাকে আমরা কি বলবো, সামগ্রিক যোগান বলবো। তাহলে সামগ্রিক যোগানটা খুবই ইজি ছিল, সবাই কি করতে হবে, কাজ করতে হবে। এরপর আসে আমাদের সামগ্রিক চাহিদা। এখন চাহিদা বলতে বোঝানো হচ্ছে, দেখো এই 4 জনের বাইরেও আমি কিছুক্ষণ আগে বলছি বয়োজ্যেষ্ঠ থাকতে পারে, শিশু থাকতে পারে, অনেকে কাজ নাও করতে পারে ইচ্ছা করে, ধরে নিলাম আরো 3 জন ব্যক্তি কি আসছে, এক্সট্রা করে আসছে, তাহলে এখানে 4 জন, এখানে 3 জন, টোটাল 7 জন। এই 7 জনের যে প্রয়োজনটা অনুভব করবে খাওয়ার জন্য, তাদের নিডস, তাকে আমরা কি বলবো, একসাথে টোটালটাকে বলবো সামগ্রিক চাহিদা। তাহলে ক্লিয়ার, সামগ্রিক চাহিদা কি, সবাই মিলে যেই জিনিসটা ভোগ করতে চায় তাকে আমরা কি বলবো, সামগ্রিক চাহিদা বলবো। তাহলে যোগান হচ্ছে যারা কর্মক্ষম, আর চাহিদা বলতে সবাইকে নিয়ে যে কাজটা আমরা করে থাকি। এরপর আসবে আমাদের ভারসাম্য, চাহিদা ও যোগান ভারসাম্য। এটা সবাই খুবই খুবই ভাবে পড়ছিলাম, চাহিদা ও যোগান ভারসাম্য বলা হয় এটাকে আসলে, ঠিক আছে। চাহিদা ও যোগান ভারসাম্য বলতে কি বোঝানো হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখি, আমার চাহিদা হচ্ছে 10 একক পণ্য, 10 একক পণ্য, এবং বাজারে যে যোগান আছে সেও দিচ্ছে 10 একক পণ্য, ধরে নিলাম একটা ব্যালেন্স তৈরি হলো, এবং সবাই কি করলো জানেন, আমার প্রোডাকশন হচ্ছে, আমি চাইতেছি 15 টাকা করে কিনতে, কিন্তু সে চাচ্ছে 25 টাকা করে দিতে। এখন তাহলে একটু ইমব্যালেন্স হয়ে গেছে না জিনিসটা, দুইজনে মিলে চিন্তা করলাম না এটা 20 টাকাতে সেল করি, তার মানে কি চাহিদা আর যোগান কি হয়েছে, এখানে ভারসাম্যটা তৈরি করছে। তাহলে আমরা ভারসাম্যটা সবাই যেহেতু ডিটেলস পড়ছিলাম, আমি জাস্ট একটু হালকা করে বললাম, চাহিদা আর যোগান যেখানে কি হয়, সমতা বিরাজমান করে, তাকে আমরা বলবো কি, ভারসাম্য। এরপর হচ্ছে পূর্ণ নিয়োগ, পূর্ণ নিয়োগের কথা ঠিক ঠিক সেম আবার সামগ্রিক যোগানে আসি। পূর্ণ নিয়োগ বলতে বোঝাচ্ছে যতজন মানুষ কর্মক্ষম আছে সবাইকে এখানে কি করব, আমরা ব্যবহার করব, কেউই আগের কথাটা কেউ কি থাকতে পারবে না, বেকার থাকতে পারবে না। তাহলে পূর্ণ নিয়োগ বলতে হচ্ছে সম্পূর্ণ কর্মঠ মানুষগুলা। আর অপূর্ণ নিয়োগ বলতে বোঝানো হচ্ছে যদি আমি একজনকে বাদ দিই, অর্থাৎ কর্মঠের ভিতরে যদি কেউ বেকার পড়ে যায় তাকে আমরা কি বলবো, অপূর্ণ নিয়োগ। আর পূর্ণ নিয়োগের মধ্যে আরেকটা জিনিস, কর্মঠ মানুষ থাকবে, সেখানে আমার দক্ষতা ব্যবহার করব, তাদের সম্পূর্ণ দক্ষতা, আমার যত প্রযুক্তি আছে সবগুলো ব্যবহার করব। তাহলে দেখতে পারি পূর্ণ নিয়োগ এবং যোগানের ক্ষেত্রে আমি এটা এভাবে চিন্তা করতে পারি না, 4 জন মানুষ যেহেতু আমার দেশের মানুষ আছে, একজন মানুষ উৎপাদন করে 10 একক, 2 জন মানুষ উৎপাদন করে 20 একক, 3 জন মানুষ উৎপাদন করে 30 একক, এবং 4 জন মানুষ উৎপাদন করে কত একক, 40। 4 জন মানুষ উৎপাদন করে আমার জন্য 40 একক। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমি এখান থেকে একটা বিন্দু পাইলাম, তাহলে আমার লিমিট কিন্তু এখানে শেষ। একটা জিনিস খেয়াল করে দেখো, এই অক্ষের ভিতরে আমার এখানে কি হয়েছে, পূর্ণ নিয়োগ হয়ে গেছে, ঠিক আছে। এই পূর্ণ নিয়োগের ভিতরে আমি টোটাল কর্মদক্ষতা, আমার যে ক্যাপিটাল আছে সবগুলা কি করে ফেলছি, ব্যবহার করে ফেলছি। তাহলে এই জিনিসটা সম্পর্কে আমাদের একটা ধারণা ইজিলি চলে আসছে। এবার আমি মেইন পয়েন্টে চলে যাবো, যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে। দেখেন, চাহিদা বৃদ্ধিজনিত যখন মুদ্রাস্ফীতি হবে তখন আমি একটা এইভাবে ঘরটা আঁকলাম, আমাদের এই ঘরটা আঁকার পরে আমরা বলতেছি যে পূর্ণ নিয়োগ করব। আমার যেহেতু এতটুকু পর্যন্ত ল্যান্ড ধরলাম, আমি ওএক্স ল্যান্ডের ভিতরে আমি ব্যবহার করতে পারবো পূর্ণ নিয়োগ। খেয়াল করো, আমার ল্যান্ড বেশি আছে কিন্তু আমি বলছি না, আমার কিন্তু যে সামগ্রিক যোগানের ভিতরে যারা থাকবে, কর্মঠ থাকবে বা পূর্ণ নিয়োগ করবে, তারা এতটুকু, তারা ধরে নিলাম না, তারা এতটুকু পর্যন্ত উৎপাদন করতেছে, তার মানে বোঝা গেছে এতটুকু, এটা কিন্তু সীমাবদ্ধ করে ফেলছে, এটাকে বলা হয় এগ্রিগেট সাপ্লাই। কি বলবো, আমি পূর্ণ নিয়োগ করে টোটাল উৎপাদন করতেছি এগ্রিগেট সাপ্লাই পর্যন্ত। আর নিচেরটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, আমি নিচেরটা দুঃখিত, এটা এগ্রিগেট ডিমান্ড হবে না, এটা এক্স হবে। এগ্রিগেট ডিমান্ড একটু পরে দেখতেছি আমি আপনাদেরকে। এটা হচ্ছে কোয়ান্টিটির পরিমাণ নির্দেশ করতেছে। তাহলে এগ্রিগেট সাপ্লাইয়ে 4 জন মানুষ মিলে 40 একক পর্যন্ত কি করতেছে, তৈরি করতেছে। এইটা হচ্ছে আমাদের এই ডিমান্ডের পরিমাণ, এখান থেকে সীমাবদ্ধ যেহেতু করে ফেলছে। এবার আমি ধরে নিলাম যে এই জায়গা থেকে একটা কি উৎপন্ন হয়েছে, আমাদের এগ্রিগেট ডিমান্ড অর্থাৎ সামগ্রিক চাহিদা উৎপন্ন হয়েছে। কি তৈরি হয়েছে, সামগ্রিক চাহিদা। তাহলে দেখেন, এখানে সাপ্লাই আছে, এখানে ডিমান্ড আছে, মানে হচ্ছে যোগান এবং চাহিদা কি হচ্ছে, ভারসাম্য হচ্ছে। কোন জায়গায় ভারসাম্য হচ্ছে, এই বিন্দুতে ভারসাম্য হচ্ছে। তাহলে ভারসাম্য বিন্দুতে অবশ্যই একটা দাম নির্ধারণ হবে না আমাদের এখানে, আমি একটা দাম নির্ধারণ করে দিলাম যে পি নট, কত দিলাম, পি নট পর্যন্ত। তাহলে আমার তো এতটুকু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, পি নট পর্যন্ত। তাহলে মানুষ যে পরিমাণ আছে এতটুকু পরিমাণ পর্যন্ত আমার দাম নির্ধারণ হয়েছে পি নট। দেখেন, সীমাবদ্ধ যোগানে আমার কিন্তু এতটুকু পরিমাণ, সীমাবদ্ধ যোগানে এতটুকু পরিমাণ কি হয়েছে, দাম নির্ধারণ হয়েছে। এরপর আমি চিন্তা করলাম আপনাদেরকে, দেখেন যদি মানুষের সংখ্যা আরো বৃদ্ধি পায়, কিন্তু আমার তো যোগান তো সীমাবদ্ধ, মানুষের মানুষের সংখ্যা যখন বেড়ে যাবে তখন আমার অবশ্যই চাহিদা কি হবে, আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আর চাহিদা যখন বৃদ্ধি পাবে সেটা কোথায় যাবে গা, উপরের দিকে চলে যাবে গা। দেখেন এ ডি প্রাইম দিয়ে দিলাম। আর যখনই চাহিদা বৃদ্ধি পাবে, দেখেন চাহিদা
বৃদ্ধি পাবে। খেয়াল করে দেখেন, চাহিদা যখন বৃদ্ধি পাবে, আগে চাহিদা ছিল এতটুকু, তখন দাম ছিল P0, এখন চাহিদা যখন বৃদ্ধি পাচ্ছে, সীমাবদ্ধ যোগান, কিন্তু পূর্ণ নিয়োগে সীমাবদ্ধ যোগান হচ্ছে, পূর্ণ নিয়োগে সীমাবদ্ধ যোগান, চাহিদা যখন বৃদ্ধি পায়, যেহেতু আর প্রোডাকশন বাড়তেছে না, তখন আমার আস্তে আস্তে দেখেন, চিন্তা করেন, দাম স্তর অবশ্যই বৃদ্ধি পাবে। কেন? কারণ আমার যোগান তো সীমাবদ্ধ, মানুষের পরিমাণ কি হয়েছে এখানে, বৃদ্ধি পাইছে। আর মানুষের পরিমাণ যখন বৃদ্ধি পায়, দোকানদাররা কিন্তু কখনোই সেম দাম রাখবে না, তারা অবশ্যই দামটাকে কি করে দিবে, ইনক্রিজ করে দিবে। অর্থাৎ দাম ইনক্রিজ করার মানে হচ্ছে P0 থেকে P0, এটাকে বলা হয় দাম স্তর বৃদ্ধি পাওয়া। এটাকে কি বলা হচ্ছে, দাম স্তর বৃদ্ধি পাওয়া বলা হচ্ছে। তার মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে চাহিদা বৃদ্ধির ফলে দাম স্তর বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা সংজ্ঞা তৈরি করতে পারি, পূর্ণ নিয়োগে সীমাবদ্ধ যোগানে, পূর্ণ নিয়োগে, আবার বলতেছি পূর্ণ নিয়োগে, দেখেন সব মানুষ করছি, এখানে পূর্ণ নিয়োগে সীমাবদ্ধ যোগান, কারণ যোগান সীমাবদ্ধ, এর বাইরে আর যেতে পারবে না, সীমাবদ্ধ যোগানে চাহিদা যখন বৃদ্ধি পায়, দাম স্তরও কি হয়, বৃদ্ধি পায়। আর একে আমরা কি বলবো, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলবো। খুব ইজি একটা জিনিস ছিল আমাদের জন্য, এটা ক্লিয়ার? তাহলে এতটুকু পর্যন্ত সবার? তাহলে আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। যোগান বলতে বোঝানো হচ্ছে টোটাল যতজন মানুষ আছে, কর্মঠ ব্যক্তি, সবাই কাজ করবে এবং সবাইকে একসাথে কাজে নিয়োগ করাকে বলা হয় পূর্ণ নিয়োগ, এবং তাদের দক্ষতা ব্যবহার করব। ঠিক আছে, এবং ওই কর্মঠ মানুষের সাথে সাথে আরো যারা এক্সট্রা থাকে, তাদেরকে যদি আমি নিই, তাদের যে ডিমান্ড বা নিড, তাকে আমরা কি বলবো, সামগ্রিক যোগান বলবো। এবার ভারসাম্য তো আমরা জানি, চাহিদার যোগান যেখানে কি হয়, ব্যালেন্স হয়, আমরা ভারসাম্যটা সবাই জানি। এবং অপূর্ণ নিয়োগ বলতে বোঝানো হচ্ছে যেই জিনিসটা, মানে যারা কর্মঠ মানুষ, তাদের থেকে কেউ যদি কাজ না করে, তার মানে এখানে অপূর্ণ নিয়োগ আসতে পারবে না, এখানে আমাকে অবশ্যই পূর্ণ নিয়োগ নিয়ে কাজ করতে হবে। অপূর্ণ নিয়োগটা একটু বুঝিয়ে দিলাম। এরপর দেখেন, তাহলে 4 জন মানুষের যে লিমিট করছি, তারা 40 একক তৈরি করতেছে, 40 একক তৈরি করতেছে, এখানে সীমাবদ্ধ যোগান আমি ধরে দিলাম, 4 জন মানুষের জন্য এতটুকু তৈরি করতেছে। হ্যাঁ, আর মানুষের এতটুকু পরিমাণ হচ্ছে ল্যান্ড, তারা এই জায়গায় পর্যন্ত তৈরি করলো। প্রাথমিক অবস্থায় আমি যখন দেখব, প্রাথমিক অবস্থায় এই 40 একক পূর্ণ একক দ্রব্যতে E0 বিন্দুতে যখন তারা ভারসাম্য হয়, এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই, যোগান এবং চাহিদা যখন ভারসাম্য হয়, তখন চাহিদার পরিমাণ, দামের পরিমাণ থাকে কত, P0। এখন সেম পূর্ণ নিয়োগে যোগান স্থির থাকে, পূর্ণ নিয়োগে যোগান স্থির থাকে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে, পূর্ণ নিয়োগে যোগান স্থির থাকলে অবশ্যই, স্থির থাকার পরে যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে, মানুষের সংখ্যা যখনই বৃদ্ধি পায়, তাকে কি বলা হয়, চাহিদা বৃদ্ধি পাইছে। আর চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দোকানদাররা অবশ্যই দাম বৃদ্ধি করে দিবে। আর চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে দাম স্তর বৃদ্ধি পাওয়াকে আমরা বলবো কি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করতে, মুদ্রাস্ফীতির পরিমাণ কত যদি আমাকে বলে কতটুকু হয়েছে, আমি এটা একটা নাম দিই। মুদ্রাস্ফীতির পরিমাণ হচ্ছে এখানে, এই দেখেন, P1 E1, P1 E1, E0 E0 P0, এটা হচ্ছে আমার মুদ্রাস্ফীতির পরিমাণ। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমার জন্য কিসের পরিমাণ, মুদ্রাস্ফীতির পরিমাণ। যদি এখানে আমি সংখ্যা দিয়ে দিতাম, তোমাদের জন্য আমি একটু সুবিধা করে দিই, এটা যদি একটা সংখ্যা থাকতো, এখানে আগে ছিল 40 টাকা, এখন হচ্ছে 50 টাকা, 40 টাকা 50 টাকা, তাহলে মানুষ ছিল এখানে মনে করো 16 কোটি মানুষ, 16 কোটি মানুষ ধরলাম, 16 কোটি মানুষের জন্য দাম নির্ধারণ ছিল 40 টাকা। সেম সেম যোগানে মানুষ যখন 20 কোটি হয়ে যাবে, সেম যোগানে মানুষ যখন 20 কোটি হয়ে যায়, তখন দাম স্তর আস্তে আস্তে কি হয়, বৃদ্ধি পায়। কত টাকা বৃদ্ধি পেয়েছে, 10 টাকা। তাহলে এটা আমার জন্য কি হবে, মুদ্রাস্ফীতির পরিমাণ। তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কেন বৃদ্ধি পেয়েছে, কারণ সেম যোগান আছে, মানুষটা কি পেয়েছে এখানে, বৃদ্ধি পাইছে। তাহলে সবার এতটুকু তো ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এখানে আমার সম্পূর্ণটা ক্লিয়ার হইলো। এরপর আরেকটা বলছি, কারণ ভিত্তিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পরে আরেকটা আছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঠিক আছে, ওইটা আমাকে একটু জানতে হবে, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে আমি একটু লিখি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঠিক আছে, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি করতে গেলে আমাকে একটা ফ্লো চার্ট মাথায় রাখতে হবে, সবার জন্য খুব ইজি একটা ফ্লো চার্ট। খেয়াল করে দেখো, ব্যয় বৃদ্ধি বলতে আসলে কি বোঝানো হচ্ছে, ব্যয় বৃদ্ধি। ঠিক আছে, এই ব্যয় বৃদ্ধি বলতে উৎপাদন ব্যয় বৃদ্ধি বোঝানো হইতেছে, উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় বৃদ্ধিকে মিন করা হইতেছে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত সবার? এখন তোমরা বলতে ভাইয়া উৎপাদন ব্যয় বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি বলতে কি বোঝানো হইতেছে, এখানে একটু খেয়াল করেন তো। এটা মনে করেন আমাদের জন্য একটা জুতার কারখানা, জুতার কারখানা, আমি দিলাম একটা চামড়ার দাম, ধরলাম যে আমি 20 টাকা, একটা চামড়ার দাম ধরতেছি কত, 20 টাকা। আমার হাতে টোটাল মূলধন, মানে আমি ইনভেস্টমেন্ট করতে পারবো, আমার কাছে আছে টোটাল মূলধনের পরিমাণ ধরো 200 টাকা। টোটাল মূলধন কত আছে, 200 টাকা। তাহলে আমি যদি 20 টাকা, টোটাল 200 টাকা ইনভেস্ট করি,
একটা চামড়ার দাম যদি 10 টাকা হয়, তাহলে আমি টোটাল চামড়া কিনতে পারবো কতগুলা? চামড়া কিনতে পারবো 10টি চামড়া কিনতে পারবো, 10টি চামড়া ক্রয়। ঠিক আছে, 10টি চামড়া ক্রয়। এখন 10টি চামড়া যখন আমি ক্রয় করবো, প্রতি চামড়া থেকে ধরে নিলাম আমরা 5টা করে কি পাবো? জুতা পাবো। তাহলে 10টা চামড়া থেকে আমরা পাবো 50টা, এবং প্রতিটা জুতার দাম ধরলাম আমি 100 টাকা করে। তাহলে আসে কত টাকা? 5000 টাকা। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? দেখো আমি ইনভেস্টমেন্ট করছি 200 টাকা, একটা চামড়ার দাম যদি 20 টাকা হয় 10টা চামড়া কিনবো, এবং 10টা চামড়ার ভিতরে প্রতিটা চামড়া থেকে আমি উৎপাদন করতে পারবো কয়টা করে? 5টা করে উৎপাদন করতে পারবো। প্রতি চামড়া থেকে 5টা জুতা যদি পাই, আমি 5টি জুতা যদি পাই, 5 10 50টা আমি কি করতে পারবো? এখান থেকে উৎপাদন করতে পারবো 50টা জুতা, এবং প্রতিটা জুতার দাম দিলাম 100 টাকা করে। কত টাকা? 5000 টাকা। এখন যদি চিন্তা করি, এই যে চামড়া, সেই চামড়াটার দাম হচ্ছে ডাবল, 40 টাকা। আমার কিন্তু সেই ক্যাপিটাল সেম থাকবে। তাহলে 40 টাকা দিয়ে, দেখো একটা যদি 40 টাকা হয়, আমি চামড়া কিনতে পারবো কতগুলা বলেন তো একটু? 5টি চামড়া কিনতে পারবো। কয়টা? 5টা চামড়া। আর আমি জানি একটা চামড়া দিয়ে যদি 5টা জুতা হয়, একটা চামড়া দিয়ে যদি 5টি জুতা হয়, তাহলে 5 গুণ 5 আসে কতগুলো আমার জন্য? 25টা। আর আমি দেখেন, যখন 25টা হচ্ছে আমার কিন্তু সেম 200 টাকা খরচ হচ্ছে, যখন 50টা হচ্ছে তখন আমার সেম 200 টাকা খরচ হচ্ছে। তাহলে একটা জিনিস চিন্তা করি, আমার 25টাতে তখন টার্গেট থাকবে না কি রে, আমার তো উৎপাদন কম, আমি কেমনে টাকাটা তুলে আনবো? অবশ্যই তখন আমি কি করবো? তখন তো আর 100টা নিবো না, 100 টাকা নিবো না, কারণ 50টা যদি 100 টাকা সেল করি, এখন তো আমার উৎপাদন কমে গেছে, আমার প্রফিটও লাগবে, টাকাও তুলতে হবে। তখন আমার টেন্ডেন্সি থাকবে কি জানেন? এই জিনিসটাকে অবশ্যই অবশ্যই কি করা? বৃদ্ধি করে দেওয়া, অর্থাৎ দাম স্তরটাকে কি করে দিছি? বৃদ্ধি করে দিছি। তাহলে এখান থেকে একটা জিনিস তো আমার ক্লিয়ার হয়, যখনই এই দেখেন উৎপাদন ব্যয় বৃদ্ধি পাইছে, সাথে সাথে আমার প্রোডাকশনের পরিমাণ, অর্থাৎ যোগানের পরিমাণ হ্রাস পাইছে, আমি কম উৎপাদন করতেছি, তাহলে এখান থেকে হয় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে, আমি কি করতে পারি? যোগান হ্রাস পায় বা উৎপাদন হ্রাস পায়, যোগান হ্রাস অথবা উৎপাদন হ্রাস। আর যখনই বাজারে উৎপাদন হ্রাস পাবে, ঠিক আছে, আমি প্রোডাকশন করতে পারবো না, তখনই সাথে সাথে আমি কি করে দিব জানো? উৎপাদন হ্রাস পাওয়ার সাথে সাথে দাম স্তর কি হবে? দাম স্তর বৃদ্ধি পাবে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? তাহলে উৎপাদন হ্রাস হওয়ার সাথে সাথে কি হবে? আমাদের দাম স্তর বৃদ্ধি পাবে। আর দেখেন এখান থেকে আরেকটা জিনিস আসে, আর দাম স্তর বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে এখান থেকে এই ফ্লোচার্টটা এভাবে আসে, উৎপাদন ব্যয় বা যোগান যখন হ্রাস পায়, তখন যোগান রেখা কি হয়? যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়। একটু মনে রাখবেন, এটা স্থানান্তরিত হয়। আর যখনই স্থানান্তরিত হয় তখনই কি হয় আমাদের? দুঃখিত, যখনই আমাদের এটা স্থানান্তর হবে, তখন আমাদের দাম স্তর অটোমেটিক্যালি কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ব্যয় বৃদ্ধি মানে উৎপাদন ব্যয় বৃদ্ধি, আর যখন উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় তখন যোগান হ্রাস পায় বা উৎপাদন কম হয়। উৎপাদন যখন কম হয় তখন মাথায় রাখবেন যোগান রেখা বাম থেকে ডান দিকে কি হয়? স্থানান্তরিত হয়। আর স্থানান্তরিত যখন হয় তখন কি হয়? দাম স্তর বৃদ্ধি পায়। এখন সকলের কোশ্চেন হচ্ছে, ভাই এটার সাথে এটা একটু ক্রিটিক্যাল লাগতেছে। দেখেন আমি যখন চিত্রটা আঁকবো তখন খুব ইজিলি এই জিনিসটা কি হবে? সবার মাথায় অবশ্যই অবশ্যই চলে আসবে। কিভাবে কাজটা করতেছি একটু খেয়াল করি আমরা। তাহলে সবাই একটু মনে রাখবেন যে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ার শব্দ অর্থ হচ্ছে উৎপাদন কমে যাওয়া। এখানে দেখলাম আমি একটা জিনিস আঁকলাম, ও এক্স এবং ও ওয়াই। আর সবাই তো এটা মোটামুটি চিনো মনে হয়। এখানে এটাকে বলা হয় যোগান রেখা, এটাকে বলা হয় কি রেখা? চাহিদা রেখা। ঠিক আছে, এটাকে বলবো আমরা কি রেখা? যোগান রেখা, এটাকে বলবো চাহিদা রেখা। এখন দেখি এটা একটা আমার জন্য চাহিদা রেখা আমি আঁকতেছি, এগ্রিগেট ডিমান্ড আঁকলাম। ঠিক আছে, এগ্রিগেট ডিমান্ডের ভিতরে প্রাথমিক অবস্থায় আমি ধরে নিলাম যে আমার সাপ্লাই কার্ভের ভারসাম্যটা, এই ভারসাম্যটা এ এর সাপ্লাই কার্ভের ভারসাম্যটা কোন জায়গায় আছে? এই পজিশনে আছে, যেখানে উৎপাদনের পরিমাণ যদি আমি Q1 ধরি, দামের পরিমাণ ধরবো P1 পর্যন্ত। কত পর্যন্ত? P1 পর্যন্ত। এতটুকু আমি কি করতাম? আগে উৎপাদন করতাম এবং দাম নির্ধারণ করতাম এইটুকু পর্যন্ত। এখন বলছে যদি উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, যদি কি বলতেছে? উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। এটা কিন্তু প্রাথমিক অবস্থায়, ওই আমরা যে তখন উৎপাদন করতেছি, 50টা জুতা উৎপাদন করতেছি, 50টা জুতা উৎপাদনের দাম এখানে দিছিলাম, মনে করেন এটা 50টা জুতা, প্রতিটা জুতার দাম দিলাম 100 টাকা, এটা প্রাথমিক অবস্থায় ধরে ফেললাম। ঠিক আছে, এরপর কি হবে? এখানে যখনই আমার বলতেছে যে
উৎপাদন ব্যয় বৃদ্ধি, যোগান হ্রাস পাবে। আর যোগান হ্রাস পাওয়ার সাথে সাথে যোগান রেখা কোন দিকে যাবে? এই দেখেন এগ্রিগেট সাপ্লাই, যোগান রেখা কোন দিকে? বাম দিকে। দেখেন আমার হাতের বাম দিক কিন্তু এখানে আছে, হ্যাঁ, বাম দিকে স্থানান্তরিত হবে। দেখেন বাম দিকে স্থানান্তরিত হয়ে গেছে গা, এগ্রিগেট সাপ্লাই আমি দিয়ে ফেলছি। আর যোগান রেখা যখন বাম দিকে স্থানান্তরিত হয়, দুইটা কাজ একসাথে সংগঠিত হয়। দুইটা কাজ, একটা হচ্ছে উৎপাদন হ্রাস পায়, একটা হচ্ছে দাম স্তর বৃদ্ধি পায়। এখন কিভাবে হয় দেখেন, যখনই যোগান রেখা উপরে উঠতেছে, দেখেন আমি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে কিন্তু উৎপাদন হ্রাস পাইছে। আগে ছিল এতটুকু, এটা এখন হয়ে গেছে Q0, অর্থাৎ দেখো আগে কত বড় করতো, এখন অল্প একটু করছে, জাস্ট ছোট একটু। আর এই যে দেখেন এখানে উৎপাদন হ্রাস পাওয়ার সাথে সাথে আমার ভারসাম্য বিন্দু রেখা যখন আমি প্রাইজের দিকে যাব, প্রাইসটা কি গেছে আমার এখানে ইনক্রিজ হয়ে গেছে, তাহলে আমি P0 দিলাম। তার মানে এটা প্রমাণিত না, যোগান রেখা যখনই বাম দিকে উপর দিকে স্থানান্তরিত হয়, হাতের বাম দিকে, সাথে সাথে কি হয় আমাদের উৎপাদন হ্রাস পাচ্ছে, উৎপাদন হ্রাস পাচ্ছে, এবং কি হচ্ছে আমাদের দাম স্তর বৃদ্ধি পাচ্ছে, দাম স্তর বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটাকে আমরা কি বলবো? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে এটা মাথায় রাখবা যে তোমরা উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে যোগান হ্রাস পায়, কি পায়? উৎপাদন বৃদ্ধি পেলে যোগান হ্রাস পায়, যোগান হ্রাস পাওয়ার কারণে দাম স্তর কি পায়? বৃদ্ধি পায়। এই দাম স্তর বৃদ্ধি পাওয়াকে আমরা বলবো কি? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে এই ফ্লো চার্টটা আসলে ইজি। দেখো প্রথমে ব্যয় বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, উৎপাদন ব্যয় যখন বৃদ্ধি পায় উৎপাদন কম হয় বা যোগান হ্রাস পাইতে থাকে। যোগান যখন হ্রাস পায় তখন যোগান রেখা বাম দিকে যায়, আর বাম দিকে যাওয়ার অর্থ দাম স্তর বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে কিন্তু এরা বারবার নিজেদের ভিতরে রিভার্স হইতে থাকে। ও একবার সিরিয়াল মেনটেন করে নিচে আসবে, দাম স্তরে যাবে, আবার যখন এখানে যাবে এই ফ্লো চার্টে যাবে, সে আবার দাম স্তরকে আবার কি করবে? উৎপাদন হ্রাসকে নিয়ে আসবে। এই জিনিসটা যদি আমি খুব ইজিলি মনে রাখতে পারি, আমার এটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, একদম 100% কনফার্ম ধরে রাখো। তোমাদের যদি এখান থেকে কোনো সিকিউ আসে, হয় এই দুইটা চিত্র থেকে সিকিউ আসবে, অথবা আমাদের ম্যাথ। আর চিত্র যদি আসে খুবই ইজি, তাহলে আমরা ইজি একটা জিনিস শিখে ফেললাম যে এখানে কিভাবে এখান থেকে কি করব? দাম নির্ধারণ করব। তাহলে আমি এখন যদি সংখ্যা দেই, সংখ্যাটা যদি আমি এখানে দিয়ে দেই, খেয়াল করে দেখো আমার এই আগে ছিল মনে করো 100 টাকা। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম, একটা জুতা দাম 100 টাকা, এখন হচ্ছে 200 টাকা। তাহলে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাই দিবা আমার ব্যয় বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতির পরিমাণ কত, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পরিমাণ কত। তাহলে সবার এতটুকু ক্লিয়ার হয়েছে। আমি পুরো ক্লাসটা আরেকবার সামারাইজেশন করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে আমার কাছে প্রথমে কি আসছে? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ ডিমান্ড যদি কোনো কারণে ইনক্রিজ হয় তাকে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলবো। কিভাবে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হচ্ছে দেখেন, আমাকে অবশ্যই সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, ভারসাম্য, পূর্ণ নিয়োগ এবং অপূর্ণ নিয়োগ সম্পর্কে ধারণা করতে হবে। যদি আমি পূর্ণ নিয়োগে, এই দেখেন পূর্ণ নিয়োগ, আমার আর সেটেলমেন্ট করার কিছু নাই, দক্ষতা নাই, আমি এতটুকু পর্যন্ত প্রাথমিক অবস্থায় দাম থাকে 40 টাকা ধরলাম আমি, এটা কত? 40। আর চাহিদা বৃদ্ধি পাই যাবে, কারণ বলছি আমার যোগান কিন্তু সীমাবদ্ধ। ঠিক আছে, আর যোগান সীমাবদ্ধ হইলে মানুষ বাড়ি গেলে দোকানদারের দাম বাড়াই যাবে, আর বাড়াই দেওয়াকে বলবো আমরা কি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে সংজ্ঞাটা আমার এখান থেকে ইজিলি ক্লিয়ার হয়। দেখো পূর্ণ নিয়োগে, আবার বলতেছি পূর্ণ নিয়োগে চাহিদা বৃদ্ধির কারণে, কারণ পূর্ণ নিয়োগে চাহিদা বৃদ্ধির কারণে দাম স্তর বৃদ্ধি পেলে তাকে চাহিদা বৃদ্ধিজনিত কি বলে? মুদ্রাস্ফীতি বলে। সংজ্ঞাটা আমরা এখান থেকে শিখে ফেলছি, আমার মুখস্থ করার দরকার নাই। এরপরে সংজ্ঞাটা আমাদের কি ছিল একটু দেখি আমরা। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? দেখেন এখান থেকে আমরা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বের করতে পারবো। যখন উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, এটা না বলে আমরা বলি যোগান হ্রাস পেলে, কি লিখবো? যোগান হ্রাস পেলে দাম স্তর কি হয়? বৃদ্ধি পায়। যোগান হ্রাস পেলে দাম স্তর বৃদ্ধি পেলে যে ধরনের মুদ্রাস্ফীতি ঘটে তাকে আমরা কি বলবো? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে এই সংজ্ঞাটা আসে এবং আমাদের অনেক জায়গায় এমসিকিউতে কোশ্চেনটা তৈরি করছিল। আর সবাইকে একটু বলে দিবা এখানে কত টাকার মুদ্রাস্ফীতি হচ্ছে, কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দিবা। আর এখান থেকে 100% বলতেছি, একটা 100% লিখে নিবি সবাই। এটা এই জায়গাটা, এই ভিডিওটা দরকার টাইমলাইনে সেভ করে রাখ তোরা। এটা আসবে আসবে আসবে। এই চ্যাপ্টারে মাত্র 2 ধরনের আমাদের কি হতে সিকিউতে গ আর ঘ পাটে, অর্থাৎ দক্ষতা আর একটা উচ্চতর দক্ষতার ভিতরে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এই কি ধরনের কোশ্চেন আসতে পারে? হয় চিত্র দিবে, না হয় ম্যাথ দিবে। ভাইরা একটু মনে করে রাখ, এই দুইটা চিত্র একটু সেভ করে রাখ ভিডিওটা। আমি বলতেছি, আমি তোদেরকে আমি নিজে গ্যারান্টি হিসেবে দিতেছি, অবশ্যই অবশ্যই কি এটা এখানে আসবে। এবং খুব দ্রুত আমরা ম্যাথের ক্লাসগুলো কি করে দিব? আপলোড করে দিব। আর তোদের যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবি, আমরা কমেন্ট বক্সে আরো ছোট ছোট ক্লিপ তোদের জন্য ইনশাল্লাহ দিয়ে দিব। আর সবার জন্য একটা বেস্ট সারপ্রাইজ রাখি দিচ্ছে, এটা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা রিভিল করার চেষ্টা করবো কি সারপ্রাইজ। তাহলে এতটুকু পর্যন্ত সবাই জন্য আমি শুভকামনা রাখলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।